আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের নতুন আরো একটি ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ হিসাব নামে যে অধ্যায়টি ছিল সেই অধ্যায়ে আমাদের 4টি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। আমরা আজকের ক্লাসে চেষ্টা করব ওই প্রশ্নগুলো তোমাদের সামনে আলোচনা করার জন্য। আচ্ছা, আমরা একদম প্রথম প্রশ্নটায় চলে আসি। প্রশ্ন নাম্বার 1 বলা আছে হিসাব কেন প্রস্তুত করা হয়? হিসাব কেন প্রস্তুত করা হয়? দেখো এখানে হিসাব বলতে কিন্তু শুধুমাত্র আমরা এটা মনে করে আছি হিসাব মানে হচ্ছে আমি পুরো লেনদেনের হিসাবটা করতেছি। আমাদের হিসাব বিজ্ঞানে হিসাব বলতে আসলে ২ টা টার্মকে নির্দেশ করে। এক, হিসাব বলতে মাঝে, মাঝে আমরা আসলে খতিয়ানকে নির্দেশ করি। আবার মাঝে, মাঝে হিসাব বলতে আমি আসলে পুরো হিসাব বিজ্ঞানের যেই প্রক্রিয়াটা ওই হিসাব নিকাশ বলতে যেই ব্যাপারটার কথা বলছি, সেই জিনিসটাকে মাঝে, মাঝে বুঝাই। আচ্ছা, আমরা একটু একবার রিডিং পড়ি, দেন আমি একটু তোমাকে আমার মতো করে একবার একটু ব্যাখ্যা করে দিব। দেখো বলা আছে আর্থিক সচ্ছলতা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনে হিসাব প্রস্তুত করা হয়। একটি প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়কাল শেষে প্রকৃত লাভ বা ক্ষতির পরিমাণ জানা এবং সম্পদের বিপরীতে দায়ের পরিমাণ জানার জন্য হিসাব সংরক্ষণ অপরিহার্য। এটি ব্যবসায়ের যাবতীয় আয় ব্যয়ের সুশৃঙ্খল রেকর্ড প্রদান করে, যা অপচয় ও জালিয়াতি রোধে সহায়তা করে। এছাড়া সরকারের ট্যাক্স বা ভ্যাট পরিশোধ এবং ব্যাংক ঋণের আবেদনের ক্ষেত্রেও হিসাবের সঠিকতা গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করে। অতএব ব্যবসায়ে আর্থিক অবস্থা ও লাভ ক্ষতি নির্ণয়, সিদ্ধান্ত গ্রহণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের জন্য হিসাব প্রস্তুত করা হয়। আমার কাছে মনে হয় না যে আলাদা করে আর ব্যাখ্যা করতে হবে। তোমরা যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট মেধাবী। তোমরা আসলে একবার রিডিং পড়লেই নিজেরা বুঝবে। জাস্ট আমি একটু আমার মতো করে একবার বলে রাখি। দেখো, আমাদের আসলে হিসাব করার প্রয়োজনীয়তাটা কি? আমার ব্যবসায়ের গতি প্রকৃতিটা জানা। যে আমার ব্যবসাটা কি আসলে লাভ হচ্ছে, আমার ব্যবসায় কি লস হচ্ছে, আমার ব্যবসাটা কোন দিকে যাচ্ছে, সেটা আমি জানতে চেতে পারি, তাই না? তো সেজন্য আমাকে আসলে হিসাব নিকাশগুলো করাটা দরকার। আমরা সবাই জানি যে আমাদের হিসাব বিজ্ঞানের অনেক বড় একটা ব্যাপার হচ্ছে যে আমার প্রতিষ্ঠানের মোট সম্পত্তির সমান মোট দায় এবং মালিকানা সত্ত্ব হবে। তো এই জিনিসটা কি অ্যাকচুয়ালি মেইনটেইন করা হচ্ছে কিনা? এই জিনিসটাকে আসলে আমরা সঠিকভাবে অনুসরণ করে আমাদের প্রতিষ্ঠানটা আমরা পরিচালনা করতে পারতেছি কিনা এটাও কিন্তু একবার দেখা দরকার, তাই না? তো এটার জন্য কিন্তু আমাদের হিসাব নিকাশ করতে হবে। আমার প্রতিষ্ঠানের যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করার জন্য আমাকে অবশ্যই ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। তো আমার কি ব্যয়টা আমি নিয়ন্ত্রণ করতে পারছি কিনা সেটা কিন্তু আমাকে জানতে হবে এবং এটাও কিন্তু আমার এই হিসাব করার মাধ্যমে, হিসাব নিকাশ করার মাধ্যমে আমি জানতে পারবো। আমি কোথাও টাকা বিনিয়োগ করতে চাই, যেই ব্যবসায়ে আমি টাকা বিনিয়োগ করব, ওই ব্যবসায়ের আর্থিক অবস্থা কেমন সেটা আমি জানতে চাইতেই পারি। তার কারণ কোনো একটা ব্যবসায়ের আর্থিক অবস্থা যদি খারাপ হয় তাহলে কিন্তু ওই ধরনের ব্যবসায়ে আমি টাকা বিনিয়োগ করতে পারবো না, তাই না? তো এরকম অনেক কার্যকলাপ রয়েছে, এমন অনেক ভবিষ্যৎ সিদ্ধান্ত রয়েছে যে কাজগুলোর জন্য কিন্তু ভাই আমাদেরকে হিসাবটা সংরক্ষণ করতে হয় বা হিসাবটা প্রস্তুত করতে হয়। আমি আশা করব তোমরা সবাই ১ নাম্বার প্রশ্নটা বুঝেছ। আমরা একটু ২ নাম্বার প্রশ্নে চলে যাব। ২ নাম্বার প্রশ্নে বলেছে যে টি ছকের বৈশিষ্ট্য লেখো। টি ছকের বৈশিষ্ট্য লেখো। আমরা আমরা এটা সবাই জানি যে আমরা খতিয়ান আসলে প্রস্তুত করার সময় ২ টা ছকে খতিয়ান প্রস্তুত করতে পারি। একটা হচ্ছে চলমান জেড ছক বা যেটাকে আমরা আধুনিক ছক বলছি। আরেকটা হচ্ছে টি ছক। আমাদের প্রশ্নে টি ছকের কথা জানতে চেয়েছে যে টি ছকের কিছু বৈশিষ্ট্য তোমরা একটু লেখো আরকি। তো এই বৈশিষ্ট্যগুলো বইতেই তুমি পাবা। আমি আসলে বই থেকেই নিয়ে আসছি। বাট একটু দেখি আমরা বৈশিষ্ট্যগুলো কি। দেখো, আমাদের টি ছক হচ্ছে হিসাব বিজ্ঞানের একটা সনাতন ছক। তার কারণ আমি যেহেতু বললাম যে চলমান জেড ছককে আমরা বলছি আধুনিক ছক। তাহলে টি ছক যেটা সেটা হচ্ছে একটা সনাতনী একটা পদ্ধতি বা পুরাতন পদ্ধতি একটা, তাই না? টি ছকের বৈশিষ্ট্যগুলো কি, কি দেখো? হিসাবের একটা শিরোনাম থাকবে। অর্থাৎ আমরা কোন হিসাব প্রস্তুত করতেছি? আমরা কি নগদান হিসাব করতেছি? আমরা কি ব্যাংক হিসাব করতেছি? আমরা কি দেনাদার হিসাব, পাওনাদার হিসাব? আমরা আসলে কোন বিষয়টার হিসাব প্রস্তুত করতেছি? ওই হিসাবের একটা শিরোনাম থাকবে। এই হিসাবের শিরোনামটা আসলে চলমান জেড ছকেও থাকে। এরপরে ছকটি ডেবিট ও ক্রেডিট ২ টি অংশে বিভক্ত করা থাকবে। এটা চলমান জেড ছকে থাকে না। এটা আসলে টি ছকের একটা বড় বৈশিষ্ট্য যে এখানে আমার পুরো ছকটা আমরা সমান ২ টা ভাগে ভাগ করে ফেলি। হাতের যেই বাম পাশ রয়েছে সেটাকে আমরা ডেবিট পাশ বলি। হাতের যে ডান পাশ রয়েছে সেটাকে আমরা ক্রেডিট পাশ বলি।
এরপরে দেখো ৩ নম্বর বৈশিষ্ট্য বলেছে উভয় অংশে ৪টি করে মোট ৮টি কলাম থাকবে। ৮টি কলাম বলতে এখানে আসলে আমরা বলছি যে ৮টি ঘর থাকবে। কিভাবে? ডেবিট পাশে ঘর থাকবে হচ্ছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। ক্রেডিট পাশেও ঘর থাকবে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তার মানে ডেবিট পাশে ৪টি কলাম এবং ক্রেডিট পাশে ৪টি কলাম। এই মোট ৮টি কলাম থাকবে আমাদের খতিয়ানের টি ছকের মধ্যে, তাই না? আচ্ছা, এরপরের প্রশ্ন বলেছে নির্দিষ্ট সময় পর হিসাবের উদ্ধৃত অর্থাৎ ডেবিট ও ক্রেডিট দিকের যোগফল নির্ণয় করা যাবে বা নির্ণয় করা থাকবে। দেখো, এইখানেই আমার চলমান জেড ছক এবং টি ছকের একটা পার্থক্য, অনেক বড় একটা পার্থক্য। চলমান জেড ছককে যে আমরা আধুনিক ছক বলি বা চলমান জেড ছককে যে আমরা একটা জনপ্রিয় ছক বলি, তার প্রধান কারণ হচ্ছে চলমান জেড ছকে প্রতিটি লেনদেন লিপিবদ্ধ করার সাথে সাথেই ওই লেনদেনের হিসাবের জেডটা আমি জানতে পারি। ওই হিসাবের জেডটা আমি জানতে পারি লেনদেন লিপিবদ্ধ করার সাথে সাথেই। কিন্তু টি ছকের ক্ষেত্রে আসলে এই সুযোগটা আমরা পাই না। টি ছকের ক্ষেত্রে প্রতিটি লেনদেনের জের আমরা জানতে পারি। কখন জানতে পারি? একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে, অর্থাৎ ১ মাস পরে গিয়ে যখন আমি হিসাবটা ক্লোজ করি বা ব্যালেন্স নির্ণয় করতে চাই, তখন আমি জানতে পারি। কিন্তু চলমান জেড ছকে আমরা সাথে সাথে এটা জানতে পারি। এরপরে হিসাবের একটি কোড নম্বর থাকবে। এটা খতিয়ানে আসলে প্রত্যেকটা খতিয়ানে একটা কোড নম্বর থাকে। তো আমি অল্প কয়েকটা বৈশিষ্ট্য লিখছি, ৫টা বৈশিষ্ট্য, যেহেতু এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসলে ২ নম্বরের জন্য আসবে। তো এখানে আসলে অনেক বড় করে লেখার কিছু নাই। ৫টা বৈশিষ্ট্য লিখেছি। তোমরা যদি এই ৫টা বৈশিষ্ট্য নিজের মতো করে সংক্ষিপ্ত আকারে লিখে দিতে পারো, ইনশাআল্লাহ এর থেকে বেশি কিছু আর লিখতে হবে না। আমরা এরপর একটু চলে যাব আমাদের প্রশ্ন নাম্বার ৩। আচ্ছা, প্রশ্ন নাম্বার ৩ এ কি বলা আছে দেখো ভাইয়া। প্রশ্ন নাম্বার ৩ এ বলেছে হিসাবের চলমান জেড ছকের ২টি বৈশিষ্ট্য লেখো। চলমান জেড ছকের বৈশিষ্ট্য খেয়াল করো। আমরা এতক্ষণ টি ছকের বৈশিষ্ট্য আমাকে টি ছকের ক্ষেত্রে বলে দেয় না যে এতগুলা বৈশিষ্ট্য। দেখো বলছে কিছু বৈশিষ্ট্য লেখো। এজন্য আমরা ৫টা বৈশিষ্ট্য লিখে দিছিলাম। এখন আমাকে বলছে চলমান জেড ছকের ২টি বৈশিষ্ট্য লেখো। তাহলে আমরা ২টি বললে ২টি লিখব। যেহেতু এখানে নির্দেশ করেই দিছে যে ২টি বৈশিষ্ট্য লেখো। কি বলা আছে দেখো, চলমান জেড ছক হলো এমন একটি ছক যেখানে প্রতিটি লেনদেনের পরপরই হিসাবের জের নির্ণয় করে দেখানো হয়। অর্থাৎ চলমান জেড ছকে হিসাবের জের যেকোনো সময়ে জানা যায়। প্রতিটি পোস্টিং এর সঙ্গে সঙ্গে উদ্ধৃত্ত বা ব্যালেন্স নির্ণয় করা হয়। হিসেবের চলমান জেড ছকে ২টি বৈশিষ্ট্য নিম্নরূপ। কয়টা বৈশিষ্ট্য? ২টা বৈশিষ্ট্য। কি কি? প্রথম কথা, এটার একটা হিসাবের শিরোনাম থাকবে। দ্বিতীয় বৈশিষ্ট্য, হিসাবের কোড উল্লেখ থাকবে। তুমি এই ২টা বৈশিষ্ট্য ছাড়া চাইলে লিখে দিতে পারো চলমান জেড ছকে হিসাবের তাৎক্ষণিক জের জানা যাবে। চলমান জেড ছকে ব্যালেন্স সিডিবিডি নির্ণয় করতে হয় না। মানে তুমি যেই বৈশিষ্ট্যগুলো জানো ওই বৈশিষ্ট্যগুলো লিখলে হবে। আমি আমার মতো করে ২টা সহজ বৈশিষ্ট্য লিখে দিছি। তুমি বইতে গিয়ে দেখবা আরো ৪-৫টা বৈশিষ্ট্য আছে। সেখান থেকে তোমার যেটা ভাল লাগে তুমি সেটা লিখতে পারবা। কোনো অসুবিধা নেই। লাস্ট প্রশ্ন এই অধ্যায়ের ৪ নম্বর প্রশ্নে কি বলা আছে ভাইয়া? ৪ নম্বর প্রশ্নে বলেছে যে হিসাবের উদ্ধৃত্ত কিভাবে নির্ণয় করা হয়। আমরা যখন খতিয়ান করি তখন আসলে আমরা হিসাবের উদ্ধৃত্তটা কোন প্রক্রিয়ায় বা কোন ভাবে আসলে নির্ণয় করি, তাই না? একটু যদি খেয়াল করে দেখি, একটি নির্দিষ্ট সময় শেষে ডেবিট ও ক্রেডিট দিকের যোগফলের পার্থক্য বের করার মাধ্যমে হিসাবের উদ্ধৃত্ত বা জের নির্ণয় করা হয়। একটা নির্দিষ্ট সময় শেষ করে ডেবিট এবং ক্রেডিট দিকের যোগফলের পার্থক্য বের করার মাধ্যমে আমরা আসলে হিসাবের জের বা উদ্ধৃত্ত নির্ণয় করতে পারি, তাই না? আচ্ছা, হিসাবের ডেবিট ও ক্রেডিট এই ২ দিকের মধ্যে যেই দিকে টাকার পরিমাণ কম সেই দিকে বিয়োগফলের সমান টাকা লিখে উভয় দিকে সমান করা হয়। একে ব্যালেন্স ক্রেডিট ডাউন বা নিচে নেওয়া হলো, এটা বোঝানো হয়। আমি জানি না যে তোমরা এটা পড়ে কতটুকু আমি বুঝাইতে পারছি। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাইতে পারবো। দেখো, আমরা যদি ধরে নেই যে এটা হচ্ছে আমাদের হিসাবের ডেবিট পাশ এবং এটা হচ্ছে আমাদের হিসাবের ক্রেডিট পাশ। মনে করো আমি অঙ্ক করতে করতে আমি যোগফল পাইলাম, মনে করো ডেবিট পাশে মনে করো পাইলাম ৮,০০০, ক্রেডিট পাশে মনে করো পাইলাম ৭,০০০। তো যখন ব্যালেন্স নামাবো এই পাশে আমি ৮,০০০ লিখে ক্লোজ করে দিব, এই পাশে আমি ৮,০০০ লিখে ক্লোজ করে দিব। কিন্তু ক্রেডিট পাশে তো ১,০০০ টাকা কম আছে, তাই না? ওই ১,০০০ টাকার নাম হচ্ছে ব্যালেন্স সিডি।
এরপরে ওই জায়গায় ১,০০০ টাকা আমি লিখে দিব। ইনশাআল্লাহ আমরা যখন খতিয়ানের চ্যাপ্টারের অঙ্কগুলো করব, তখন তোমরা এই জিনিসগুলো আরো ভালো বুঝবা। এখন জাস্ট একটু বোঝার জন্য বুঝে রাখো। ওকে। তাহলে দেখো আমাদের এই অধ্যায়ে যে ৪ টা প্রশ্ন ছিল, আমি চেষ্টা করেছি সংক্ষিপ্ত সময়, সংক্ষিপ্ত আলোচনা করে তোমাদের সামনে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো উপস্থাপন করার জন্য। আশা করছি ক্লাসটা ভালো লেগেছে। ইনশাআল্লাহ তোমাদের সবার সাথে আমার পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।